হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা তো সব ফিল সেন্সে তোমাদের ড্রাগন বলে পড়া 40-এ স্বাগত। অত্যন্ত দুঃখের সহিত আপনাদের জানাচ্ছি যে আপনাদের প্রিয় ফেলার ভাই আর নেই, মানে উনি এহ জগতে আছেন, কিন্তু ইউটিউব জগৎ থেকে তো ওনার আত্মা প্রায় অনেকদিন ধরে নিখোঁজ ছিল। আপনাদের ঠেলা আর লেটে আপনাদের চাপে প্রায় শহীদ হয়ে গেছেন। কবরস্থানে শান্তিতে থাকা মরা মানুষের হয়তো মাঝে মাঝে ঘুম ভাঙে, কিন্তু আমাদের এই ভাইয়ের ঘুম ভাঙতে এক যুগ লাগে। যেহেতু পবিত্র রমজান মাস, তাই ওনার আলজাইমার রোগের মুক্তির জন্য সবাই একটু বেশি দোয়া করবেন। বেচারা মরতে মরতে শেষবারের মতো একটা ড্রাগন বলের ভিডিও এডিট করে রেখে গেছে। ওনার এই শেষ ইচ্ছা পূরণ করতে ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি, দেখে নিন, কারণ পরবর্তী ভিডিও আসতে আসতে হয়তো পরবর্তী রমজান চলে আসবে। চলুন উপভোগ করি। এই পর্বের শুরুতে আমরা দেখি যে ইয়ামচা আর শিন একে অপরের বিপরীতে দাঁড়িয়েছিল। ইয়ামচা ওর ফ্র্যাঙ্ক ফিশ দিয়ে অ্যাটাক করে, কিন্তু শিন ইজিলি ওর অ্যাটাকগুলোকে ব্লক করছিল। সবাই তো ওদের ফাইট দিয়ে টাস্টে খেয়ে গেছিল। এই বলদা শিন কিভাবে ইয়ামচাকে নাকানি চবানি খাওয়াচ্ছে। শিনের মার খেয়ে ইয়ামচা ওখানে বসে পড়ে। অ্যানাউন্সার বলতেছিল, আমরা তো ভাবছিলাম এই শিন ইয়ামচার কাছে হেরে যাবে, কিন্তু কে জানতো যে ইয়ামচাকে শিন নাকানি চবানি খাওয়াবে। ইয়াজিডুবিউ ও ভাবছিল, আমার মনে হয় কিছু একটা ভেজাল আছে এই লোকের ভিতরে। শিন তো ইয়ামচাকে মারতে মারতে ইয়ামচার গাল লাল করে দিয়েছিল। ইয়ামচা কোনো আবার নিজেকে সামলে দাঁড়িয়ে পড়ে ফাইট করার জন্য। ক্রিয়েলান এটা দেখে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না ইয়ামচা একটা আঘাত করতে পারলো না শিনের উপরে। কে এই শিন? মাস্টার সে তো ওই ফাইট দেখে অবাক হয়েছিল। ইয়ামচার গার্লফ্রেন্ড বুলমা বলে, কি রে ইয়ামচা, তুই কি করতেছিস? তাড়াতাড়ি মার। মাস্টার শিকে দেখে উনি বলে, মনে হচ্ছে এই অপোনেন্ট ইয়ামচার থেকে অনেক পাওয়ারফুল। আমরা দেখি ইয়ামচা হাঁপাচ্ছিল, তখন আবার ও লাফ দিয়ে কিক মারতে যায়, কিন্তু ওর সামনে থেকে শিন গায়েব হয়ে যায়। আর হঠাৎ করে ওর পিছনে এসে ওর পিঠে এক লাথি মেরে দেয়। বেচারা ইয়ামচা। টিন বলে, ওর স্পিড তো অনেক ফাস্ট। শিন ইয়ামচাকে বলে, তুমি যখন লাভ দিবা তখন তোমার মাথায় রাখতে লাগবে তোমার উপরে যদি ফার্স্ট হয় তাহলে তোমাকে খেলাতে পারে। ইয়ামচা আবারও নিজেকে সামলে নেয় আর বলে, আমি সারা জীবন ট্রেনিং করলো আর তোমার সাথে ফাইট করতে মনে হচ্ছে এটা আমার প্রথম ম্যাচ। শিন তখন ওকে বলে যে তুমি অনেক পাওয়ারফুল আর তোমার টেকনিক গুলো অনেক ভালো, তবে আমি তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, এটা হলো সমস্যা। তবে তোমার স্কিল যদি আরো ইমপ্রুভ করতে পারো তাহলে তুমি আমাকে হারাতে পারো একটা সময়। ইয়ামচা বলে, কি? তখন শিন ওকে চুপি চুপি বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলে যেটা আমাদের দুজনের মধ্যে থাকবে, আমি কোনো মানুষ নয়, বুঝছো? ইয়ামচা বলে, কি? কোনো ধরনের এলিয়েন টেলেন নাকি আবার? তখন শিন বলতে থাকে, আমি এখানে আসছিলাম আসলে এই ফাইটে অংশগ্রহণ করার জন্য, তাই জন্য আমি একটা বডি ধার নিছি। তুমি দেখতে পাচ্ছ এই বডিটা আমার না, আমার স্পিড এই বডির মধ্যে আছে, বুঝছো? এইগুলো কথা শুনে গোকু অবাক হয়ে যায়। কি? ক্রিলেন তখন গোকুকে জিজ্ঞেস করে, গোকু তুমি ওর কথা শুনতে পাচ্ছ? আমি তো ট্রাই করছি কিন্তু পারলাম না। ইয়ামচা বলতে শুরু করে, আমি এসব কিছু জানি না, তবে আমার এইটা খুঁজে বের করতে হবে আমি তোমাকে কিভাবে হারাবো। আমি এখন বুঝতে পারছি আমাকে আমার বেস্ট নিউ টেকনিক ব্যবহার করতে হবে। আমি ভাবি না আমার ওই টেকনিক এই ম্যাচে ব্যবহার করা লাগবে। আর তোমাকে ধন্যবাদ তোমার উপদেশ দেওয়ার জন্য। আমি এই টেকনিক ব্যবহার করার পরে সেমিফাইনালে পৌঁছে যাব। এই বলে আমরা দেখি ইয়ামচা ওর এক হাতে ওর সমস্ত এনার্জি ফোকাস করতে শুরু করে। আমরা দেখি এইটা থেকে সে নিজের ফাইটিং পজিশনে চলে আসে আর বলে, বাহ খুব ভালো তো। গোকু এটা থেকে বলে, ইয়ামচা নিজে স্পিরিচুয়াল এনার্জি মানে কি এনার্জি কোথা থেকে ফোকাস করা শিখলো। ইয়ামচা এখন ওর কি এনার্জি সব ওর হাতে ফোকাস করছিল। মাস্টার সে বুঝতে পারছিল না ইয়ামচা আসলে কি করছে। আমরা দেখি ইয়ামচা একটা স্পিরিট বল বানায়, যেটা থেকে তো শিনও অবাক হয়ে যায়। তখন ইয়ামচা ওটা শিনের উপরে লঞ্চ করে, কিন্তু শিন ওটাকে ডস করে ফেলে। তবে আমরা দেখেছি ইয়ামচা ওর হাত দিয়ে ওটাকে কন্ট্রোল করছিল। ও বারবার শিনকে ওটাতে হিট করার চেষ্টা করছিল আর শিনও ওটাতে পালাচ্ছিল। আসলে শিনের স্পিড এখানে অনেক বেশি ছিল, এই কারণে ও ওটা থেকে বাঁচতে পারছিল, যেটা ইয়ামচাও বলে। শিনু এবার ইয়ামচাকে টেকনিকের প্রশংসা করে। ইয়ামচা বলে, থ্যাংক ইউ তোমার কমপ্লিমেন্টের জন্য, কিন্তু এটা এখনো শেষ হয়নি। এই বলে ও মাটির নিচ থেকে অ্যাটাক করে দেয়, যেটা কিনা শিনের থুতনিতে গিয়ে লাগে। ইয়ামচা খুশি হয়ে যায়, ইয়া! কিন্তু তখনই আমরা দেখি শিন নিজেকে সামনে নিয়ে দৌড়ে এসে ইয়ামচার পেটে এক এলবো মেরে দেয়। ইয়ামচা তো এই এলবো খাওয়ার পর পেছাতে পেছাতে একদম রিং এর বাইরে গিয়ে পড়ে যায়। ইয়ানোচয় বলে, শিন তাহলে ইয়ামচাকে ডিফিট করে দিল। আমরা দেখি ইয়ামচা এখনো ব্যথায় কাতরাচ্ছিল। বুলমাদের তো কারোর বিশ্বাস ছিল না ইয়ামচা হেরে গেছে। গোকু চিন্তায় পড়ে যায় ইয়ামচার ব্যাপারে। তখনই ও কিছু একটা বুঝতে পারে আর বলে, এই শিন গাই তাহলে ও হচ্ছে কামি। ইয়ামচা আবার রিং এ উঠে আসলে শিন বলে, আমি তোমার টেকনিক দেখার পরে তো 1 সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেছিলাম, কিন্তু তুমি নিজে গার্ড ডাউন করে ফেলছিলে, এই কারণে আমি অ্যাটাক করার সুযোগ পাইছিলাম। আরে দেখো আমি অ্যাক্সিডেন্টলি এই বডিকে ইনজুর্ড করে দিছি। ইয়ামচা বলে, আপনিও তো খুব ভালো ফাইট করছেন। ইয়ামচা আর শিন রিং এর বাইরে চলে যাচ্ছিল, এদিকে ওরা বলছিল ওদের ফাইটটা খুব ভালো ছিল। মাস্টারশি বলে, ওর ওপোনেন্ট খুবই স্ট্রং ছিল, এই কারণে ও ম্যাচটা হেরে গেছে। বুলমা এবার বলে, বুঝে না এই ইয়ামচার ভাগ্যে প্রতিবার সবচেয়ে স্ট্রং ফাইটাররা কেন পড়ে। পুর বলে, এটা ইয়ামচার ব্যাড লাক, এই কারণে ও টুর্নামেন্টে আগাতেই পারে না। ও প্রতিবার ফাইনালে এইটে আসে প্রথম রাউন্ডে হেরে যায়। এইবার ইয়ামচা শিনকে জিজ্ঞেস করে, ম্যাচ তো শেষ, তাহলে আপনি আমাকে বলুন আপনি আসলে কে? ওর শিন বলে, এটা পরে এক সময় বলা যাবে। এই বলে ওখান থেকে চলে যেতে শুরু করে। অ্যানাউন্সার ঘোষণা করতে শুরু করে,
রিং ঠিক হলে আমরা সেমিফাইনালের ম্যাচ শুরু করে দেব। আর এইবারে টুর্নামেন্টে সেমিফাইনালে আসছে টিএন, গোকু, জুনিয়র আর শেন। এইবার ফাইট হবে টিএন আর গোকুর মধ্যে আর শিন আর জুনিয়র পিকোলোর মধ্যে। এইদিকে আমরা রিং এর পিছনে দেখি গোকুর গার্লফ্রেন্ড গোকুকে নিয়ে চিন্তা পড়েছিল। ও গোকুর মুখ মুছছিল আর বলে, দেখো গোকু, তুমি তোমার বুকে কত ময়লা লাগিয়ে নিছো। গোকু থামিয়ে দেয়, বলে, আরে আরে থামো, অনেক হয়েছে, বাদ দাও। সত্যি গার্লফ্রেন্ড থাকলে অনেক আদরই করে। হ্যাঁ, গোকু আর টিএন রিং এর মধ্যে যেতে লাগলে চিচি বলে, গোকু বেস্ট অফ লাক। গোকুকে ধন্যবাদ জানিয়ে বাইরে চলে আসে। এইদিকে ওরা সবাই এক্সাইটেড ছিল গোকু আর টিএন এর ম্যাচ দেখার জন্য। মাস্টারশি বলে, দেখা যাক কে জিতে এই ম্যাচটা। কিন্তু টিএন এর গার্লফ্রেন্ড বলতে থাকে, এই ম্যাচটা টিএনই জিতবে। ওরা আবার আগের টুর্নামেন্টের মতন কনফিউজ হয়ে যায় যে কাকে সাপোর্ট করবে। অ্যানাউন্সার বলতে থাকে, আগের বারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এইবার সেমিফাইনালে ফাইট করবে। জানি ওরা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে এবং ওদের স্কিলও ইমপ্রুভ করছে। তবে দেখা যাক এই ম্যাচটা কে জিতে। তবে যেই জিতুক না কেন এই ম্যাচটা কিন্তু অনেক অসাধারণ হবে। দর্শকদেরও আগ্রহ এটাতে বেড়ে যায়। গোকু বলে, তুমি কি স্ট্যান্ডিং থেকে ফাইট করবা? টিএন বলে, হ্যাঁ। এই বলে ওরা দুজনের বিপরীতে দাঁড়িয়ে পড়ে। ফ্রিলেন বলতে থাকে, গোকু তো এখনই সিরিয়াস হয়ে গেছে। চিচি জিজ্ঞাসা করে, ওর উপরে কি সত্যি অনেক স্ট্রং নাকি? ইয়ামচা বলে, ও সবচেয়ে শক্তিশালী যাকে আমি জানি। জুনিয়র পিকোলো চলে আসে গোকুর ফাইট দেখার জন্য যাতে গোকুর টেকনিকগুলো বুঝতে পারে। অ্যানাউন্সার ম্যাচ শুরু করে দেয়। আমরা থেকে দুজনের দিকে অ্যাটাক করে দেয়। ওদের মধ্যে তোমল হাতাপাই হতে শুরু করে। গোকু টিএনের অ্যাটাক গুলো খুব আরামসে ডস করছিল। ডস করতে করতে লাফ দিয়ে উপরে চলে যায়। টিএনও উপরে চলে যায়। উপরে আসার পর টিএন গোকুর উপরে এনার্জি ব্লাস্ট করে, যেইটা কিনা গোকু উল্টো টিএনের দিকে বাউন্স ব্যাক করে দেয়। তখন টিএন ওটাকে ডিফ্লেক্ট করে দেয়। তারপর দিকে ওদের মধ্যে হাতাপাই হতে শুরু করে। আমরা অ্যানাউন্সারকে দেখি ও দূরবীন দিয়ে গোকুদের ফাইট দেখছিল আর মানুষকে জানাচ্ছিল। আমরা দেখি গোকু আর টিএন একেবারে প্রায় সমান ফাইট করছিল। ওরা ফাইট করতে করতে একদম নিচে চলে আসে এবং আবারও ছুটে যায় অ্যাটাক করার জন্য। হঠাৎ ওরা রিং থেকে গায়েব হয়ে যায়। যেটাকে মাস্টারশি বলে, কি ওরা ডিসেপার হয়ে গেল? দর্শকরা ওদেরকে কোথাও দেখতে পাচ্ছিল না, কিন্তু মারামারি আওয়াজ থেকে শুনতে পাচ্ছিল। পিকোলোকে দেখে ও বলে, এই দুইজন মানুষের ভিতর দেখছে অনেক স্পিড আছে। আমরা দেখি ক্রিলেন আর ইয়ামচা ওদের ম্যাচ দেখছিল। চিচি জিজ্ঞেস করে, তোমরা দেখতে পাচ্ছ তা আমি দেখতে পাচ্ছি না কেন? আমরা দেখি ওরা আবার দর্শকদের সামনে আসে আর একে অপরকে পুশ করছিল। টিএন এই গার্লফ্রেন্ড বন্দুক বের করে চালাতে শুরু করে, বলে, টিএন ওকে হারাও। আমরা দেখি গোকু টিএন কে নিজের থেকে টেনে নিয়ে এক লাথি মেরে উপরে পাঠিয়ে দেয়। কিন্তু টিএন আবার ঘুরে এসে গোকুর উপরে অ্যাটাক করতে আসে। তখনই গোকুর উপর থেকে লাফ দেয়। কিন্তু আমরা দেখি যে টিএন ওর পিছনে এসে আবারও অ্যাটাক করে দেয়। কিন্তু গোকু কিন্তু ভ্যানিশ হয়ে গিয়ে পাশে সরে আসে। গোকু বলে, তুমি আমার উপরে এত সহজে পাঁচ মারতে পারবা না। টিএন কে দেখে ও হাঁপাচ্ছিল, কিন্তু গোকু এখনো শান্ত আছে। অ্যানাউন্সার বলতেছিল, এই ফাইটাররা খুবই অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। ওদের স্কিল আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আর তা বাদে ওরা তো কেবল শুরু করলো। এই ম্যাচের ফলাফল কি হবে তা বলা খুবই মুশকিল। আমরা মাস্টারশিকে দেখি উনি বলতেছিল, গোকু টিএন সব অ্যাটাকের কাউন্টার দিচ্ছিল, কিন্তু তারপরে ও এখনো শান্ত আছে। আমরা দেখি গোকু আর টিএনের মধ্যে হাতাপাই হচ্ছিল। একবার টিএন অ্যাটাক করছিল তো একবার গোকু টিএন কে হেড মারে, যার কারণে টিএন দেয়াল ভাগে পড়ে যায়। টিএন তখন ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে এসে গোকুর মাথা ধরে ওকে হেড মেরে দেয়, যেই কারণে গোকুর মাথায় প্রচন্ড লাগে। ও বলে, তোমার মাথা দেখছি একদম পাথরের মতন শক্ত। টিএন আবারও অ্যাটাক করতে আসলে গোকুর দুই পা ধরে ওকে উল্টে দেয়, কিন্তু টিএন ফ্লিপ হয়ে নিজেকে মুক্ত করে ফেলে। তবে গোকু লাফ দিয়ে ওর মাথার উপরে দিয়ে ওকে আবার পিছন থেকে ধরে ফেলে, কিন্তু না, টিএন উল্টো ঘুরে গোকুকে লক করে ফেলে পিছন থেকে। তবে গোকু টিএন এর পা ধরে টান মেরে আবারও টিএন কে লক করে ফেলে পিছন থেকে আর উপরে উচ্চ করে নেয়, যার কারণে টিএন ওর পা নড়াচ্ছিল আর নিজেকে ছাড়াতে পারছিল না। আমরা দিকে ওদের ভিতর থেকে কি এনার্জি বের হচ্ছিল, যার ফলে ওখানকার রিং এ ফাটল ধরে যায়। তখনই এক বিস্ফোরণের মাধ্যমে ওরা দুজন আলাদা হয়ে যায়। গোকুর গার্লফ্রেন্ড চিসি তো গোকুর জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু আমরা দেখি ওরা আবার একে অপরের বিপরীতে এসে দাঁড়িয়ে পড়ে। গোকুর পাওয়ার দেখে তো পিকোলো গোকুর উপর ইমপ্রেস হয়ে গেছিল। টিনকে দেখে ও গোকু বলে, আমি তো ভাবছিলাম তোমার টেকনিক আগের 3 বছরের মতোই আছে, কিন্তু না, তুমি আগের থেকে অনেক বেটার করে ফেলছো। গোকু বলে, ধন্যবাদ, কিন্তু তুমিও তো দেখছি আগের থেকে অনেক স্কিলফুল হয়ে গেছো। টিএন তখনই গোকুকে বলে, তুমি একটা জিনিস এখনো ইমপ্রুভ করোনি, এইটা হলো তোমার স্পিড। এই বলে ও জোড়াতে থাকে আর বলে, আমাকে ধরে দেখাও। ও তখনই লাফ দিয়ে আকাশের উপরে উঠে যায়। গোকু লাফ দিয়ে আকাশে। বললাম, ওরা এত উপরে লাফ দিল। অ্যানাউন্সার বলতে থাকে, ওরা এত উপরে গেছে যে আমরা ওইখান থেকে কিছুই বুঝতে পারছি না। আমরা আকাশে মেঘের উপরে দেখি গোকু টিএন কে খুঁজছিল। তখনই ও টিএন কে চেঞ্জ করতে পেয়ে পিছনে লাথি মারে, কিন্তু টিএন আবার ওখান থেকে গায়েব হয়ে যায়। গোকু ওকে আবার খোঁজাখুঁজি করছিল, তখনই টিএন পিছন থেকে আসে আর এদিক ওদিকে গায়েব হয়ে যাচ্ছিল। গোকু এবার কনফিউজ হয়ে যায় আর ওকে খোঁজার চেষ্টা করে। তখনই টিএন এসে ওর কাঁধে অ্যালবাম মেরে ওকে নিচে ফেলে দেয়। অ্যানাউন্সার তো এটা দেখে টিএন প্রশংসা করে যে টিএন গোকুকে অ্যালবাম মেরে ফেলে দিয়েছে। আমরা দেখি গোকু রিং এর মধ্যে চলে আসে আর টিএনও নিচে নামছিল। তখনই গোকু গিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু টিএন ওখান থেকে গায়েব হয়ে যায়। আমরা এখানে দেখতে পারি যে টিএন স্পিডের সাথে গোকু পাল্লা দিতে পারছিল না। তখনই টিএন গোকুকে কিক মেরে দূরে পাঠিয়ে দেয়, যেটা দেখে টিএন এর গার্লফ্রেন্ড লজ বলে, টিএন তুমি করে দেখাচ্ছ। মাস্টার ওদের ফাইট মনোযোগ দিয়ে দেখছিল। আমরা দেখি টিএন আবার অ্যাটাক করতে আসলে গোকু ওখান থেকে বেঁচে যায়। আমরা দেখি টিএন অ্যাটাক করতে আসে, কিন্তু গোকু ওটা থেকে বেঁচে গেলে টিএন পিছন ফিরে আসে।
তবে গোকু আবারও বেঁচে যায়। টিন একের পর এক গোকুর উপরে অ্যাটাক করে যাচ্ছিল আর গোকু ওইগুলোকে ব্লক করছিল। গোকু যতবার টিএনকে মারতে যাচ্ছিল টিএন ওর সামনে থেকে গায়েব হয়ে ওকে উল্টো ফেলে দেয়। এইবার টিএন দুমাতুম কিক মারতে শুরু করলে গোকুর পা ধরে উপরের দিকে সরে মারে, তবে টিএন আবারও গায়েব হয়ে যায়। ধপাধপ গায়েব হতে হতে গোকুর সামনে দিয়ে যাচ্ছিল, তখনই গোকু দৌড়ে গিয়ে পাঁচ মারলে টিএন ওটাকে ডস করে উল্টো গোকুর পেটে কিক মেরে দেয়। গোকু রিং এর বাইরে পড়ে যাচ্ছিল, তবে ও স্পিন হয়ে নিজেকে কন্ট্রোল করে আবার রিং এর ভিতরে চলে আসে, যেটা দেখে তো চিচি ক্রিলেন ইয়ামচা হাফ ছেড়ে বাসে। গোকু টিএন এর স্পিডে প্রশংসা করে আর বলে, আমি জানতাম না যে তুমি আমার উপরে হোল্ড প্যাক করছো। টিএন হাসতে থাকে আর বলে, একটু প্যারা তো দিচ্ছে, তবে আমি ভাবিনি যে তুমি এতটা স্লো হবে। তুমি আমার লাইটিনিং মুভমেন্ট দেখতে পারবে না, তাই তুমি আমাকে হারাতেও পারবে না। গোকু তখন বলে, আমি ভাবতে পারিনি তুমি এত স্পিডে মুভ করতে পারো। এই দেখে ক্রিলেন আর ইয়ামচা টিএন এর স্পিডে প্রশংসা করছিল, কিন্তু চিচি বলছিল, আমার হাজবেন্ডকে দেখতে কতটা হ্যান্ডসাম লাগছে তাই না। মাস্টার শেখে দেখে উনি ওদেরকে মনোযোগ দিয়ে দেখছিল। আমরা দেখি গোকু ওয়ার্ম আপ করছিল, তখন টিএন ওকে বলে, তো তাহলে হারার জন্য প্রস্তুত হয়ে যাও। তখনই গোকু ওকে বলে, আমাকে 5 সেকেন্ড সময় দাও, আমি একটু হালকা হতে চাই। টিএন বলে, তোমার যা ইচ্ছে তাই করো, তবে তুমি বেশি কিছু একটা করতে পারবে না। আমরা গোকুকে দেখি ও নিজের জামা কাপড় খুলতে শুরু করে। অ্যানাউন্সার বলছিল, গোকু এখন কি করতে যাচ্ছে? ওর জামা কাপড় খুলে কি ও নিজের ওয়েট কমাতে যাচ্ছে নাকি? অ্যানাউন্সারের কথাগুলো আমরা ভিতরে দেখে শিন শুনছিল, মানে কামি। এটা শুনে কামি বলে, ও এখনই এটা করছে, তার মানে ওর ওপেনের কোনো স্পেশাল লোক। আমরা দেখে গোকুর জামার নিচের জামাটা, মানে ওই নীল কালার ওই জামাটা খুলছিল। এইগুলো দেখে ক্রিলেটে বলছিল, ও আবার কি করছে? তখনই আমরা দেখি গোকু ওটাকে খুলে ফেলে আর ওটা মাটিতে পড়তে অনেক জোরে শব্দ হয়, যেটা শব্দ শুনে তো টেন চমকে যায়, বলে, আমি কি এটা দেখতে পারবো নাকি? এই বলে ওই জামাটা তুলতে যায়, জামাটা ধরতে ও অনেক চমকে যায়। বুলমানো বলছিল, ও এত চমকে গেল কেন, কি হয়েছে ওখানে? টেনকে দেখে ও গোকুকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ ধরে এটা পড়েছিলে, কিন্তু কিভাবে? গোকু বলে, এগুলো আমার ট্রেনিং এর অংশ ছিল, আর আমার হাতের এই মোজাগুলো দেখছো এইগুলো, ওগুলো খুলতে ওগুলা থেকে শব্দ আসে। গোকু ওর জুতা খুলতে খুলতে জানায়, মাস্টার সে যেমন তার টার্টল সেল দিয়ে ওদেরকে ট্রেনিং করাতো, মানে ওই ভারী টার্টল সেলটা, তেমনই ও এখানে ভারী পোশাক পরে ট্রেনিং করছে, যাতে ওর মুভমেন্ট স্পিডটা অনেক বেড়ে যায়। টিএন তো ওর ওই বুটস মোজা এগুলো দেখে তো অবাক হচ্ছিল। ক্রেলেনের ইয়ামচা চলে আসে আর ওরা ওটা তুলে নিয়ে যেতে চায়, তখন ওরাও ধরে বুঝতে পারে এইটা অনেক ভারী। ক্রেলেন গোকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি কামির ওখানে এগুলো ট্রেনিং করছো নাকি? গোকু জানায়, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে আমার স্ট্রেংথ আর এজিলিটি বাড়বে, আর ওগুলো কিন্তু একটা 20 কেজির উপরে ওজন। তোমরা তো বুঝতে পারছো, তোমার যদি 2 হাতে 20 কেজি 40 কেজি আর 2 পায়ে এবং গায়ের সাথে যদি এরকম ওজন দেওয়া হয়, তাহলে তুমি কেমন ভাবে নড়াচড়া করতে পারবা? টেন মনে মনে বলছিল, তাহলে তো গোকু এখন সুপার ফাস্ট হয়ে যাবে। ইয়ামচা ওর হাতে ওই জিনিসটা দেখে বলে, আরে এটা তো 100 কেজি। যেটা শুনে ক্রিলেন চমকে যায়। আমরা দেখি ক্রিলেন ওই জুতা পরে কোনো রকমে হাঁটতে পারছিল। তখনই গোকু ওদেরকে বলতে থাকে ও কিভাবে ট্রেনিং করছে। আমরা অতীতে দেখতে পাই গোকু ওর হাতের সাথে একটা বড় পাথর বেঁধে পাহাড়ের উপরে উঠছিল, আর গায়ের সাথে অনেক ভারী ভারী জিনিস বেঁধে সমুদ্রে সাঁতার কাটছিল। তারপর দেখি প্রভুর সাথে ট্রেনিং করছিল এবং ধ্যানও করছিল নিজের মনকে শান্ত রাখার জন্য। গোকু সবকিছু খোলার পর বলে, এখন আমি পাকার মতো হালকা অনুভব করছি। এইবার ও লাফাতে শুরু করে, ওর স্পিড আগে থেকে অনেক বেড়ে গেছিল। মাস্টার সাথে এইগুলো দেখে অবাক হয়ে যাওয়ার বলে, 100 কেজির উপরে জিনিসগুলো বহন করে ও এতটা ফাস্ট হয়ে গেছে। গোকে দেখে ও অনেক স্পিড মুভমেন্ট করছিল। ওর মুভমেন্ট গুলো দেখে টিন অবাক হতে থাকে। তারপরে ও এমন স্পিন হয় ঘোরা শুরু করে যে ওখানে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। এত কিছু করার পর গোকু বলে, আমার ওয়ার্ম আপ হয়ে গেছে, তো চলো শুরু করা যাক। টিন এবার বলে, তাহলে এই ম্যাচটা তাহলে এখন ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ওরা দুজন আবার প্রস্তুত হয়ে যায় একেবারে সাথে লড়াই করার জন্য। টিন বলে, গোকু তাহলে আমি এখন দেখতে চাই তুমি কতটা ফাস্ট হয়ে গেছো। এই বলে টিন দৌড়ে অ্যাটাক করতে আসলে গোকু ওখান থেকে গায়েব হয়ে চলে যায়। তবে টিন ঘুরে এসে বারবার গোকুর উপর অ্যাটাক করছিল। গোকুর সবগুলো অ্যাটাককে ব্লক করছিল। টিন তখন গোকুকে বলে, তুমি বলে যেও না আমার কাছে এক্সট্রা একটা সেন্স আছে, যেটার মাধ্যমে আমি তোমাকে খুব সহজে দেখে ফেলছি। গোকু বলে, ঠিক আছে, কিন্তু তুমি এটাকে তো সেন্স করতে পারোনি। আমরা ওর হাতে একটা লাল কাপড় দেখতে পাই, আসলে ওটা টিএন এর মাজা বেল্ট ছিল, যেটা কিনা গোকু খসায় নিছিল। টিএন নিচে তাকালে দেখতে পারে ওর প্যান্ট খুলে যায়। বেচারা টিএন তো সবার কাছে লজ্জাজনক অবস্থায় পড়ে যায়। দর্শকরা তো এটা থেকে ওর উপর হাসছিল, যার কারণে টিএন অনেক লজ্জায় পড়ে যায়। টিএন তাড়াতাড়ি নিজের প্যান্ট তুলে নেয় আর বলে, গোকু তুমি এটা কখন কিভাবে করলে? গোকু বলে, আমি তো এরা হাত দিয়ে করছি। আমরা দেখি বুলমারা লঞ্চ পাচ্ছিল, আর বেচারা সবচেয়ে লজ্জা পাইছিল সে টিএন এর গার্লফ্রেন্ড লঞ্চ। মাস্টারের সাথে গোকুর স্পিড দেখে ইমপ্রেস হয়ে যায় গোকুর উপরে। টিএনও চিন্তা করতে থাকে, আমার 3য় নম্বর চোখ ওকে সেন্স করতে পারলো না, কিন্তু কিভাবে? টিএন এবার বলে, টিএন এবার গোকে বলে, তুমি এটা নিয়ে নিছো, তার মানে এই না যে আমি এই ম্যাচটাকে হার মানছি। এইবার তোমাকে তোমার স্পিড আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এইবার ও আগাতে গেলে ওর প্যান্ট খুলে যায়, আর ওইটাতে বেঁধে ও পড়ে যায়, যেটা থেকে বেচারা টিএন এর উপরে দর্শকরা আরো বেশি হাসে। আর রাগী লঞ্চ তো লজ্জায় নিজের হাত দিয়ে মুখ ঢেকে রাখে। গোকু বলে, তোমার এই বেল্টটা নেওয়ার দরকার, নাহলে আরো লজ্জায় পড়বে না। টিন বলে, আমি এবার তোমার প্যান্ট খুলে দেবো, বুঝছো?
ওলংকে দেখে ও খেল খেল করে হাসছিল, তখনই লঞ্চ ওর মাথায় ডান্ডা মেরে দেয় আর বলে চুপ থাক। গোকুকে এবার জিজ্ঞাসা করে তুমি কি টেকনিক ব্যবহার করতে যাচ্ছ, ওটা কি তোমাকে মাস্টার রশি শেখাইছে? তখন টিন জানায় এই টেকনিকটা মাস্টার রশি নিজেও জানে না। গোকু তখন সিরিয়াস হয়ে যায়। টিন বলে তুমি কখনো শুনেছো গুড অফেন্স আর গুড ডিফেন্সের ব্যাপারে? গোকু বলে হ্যাঁ শুনছি তো কি হয়েছে? টিন তখন জানায় এইটা আমার টেকনিক। এদিকে ইয়ামচা আর ক্রিলেনরা কথা বলছিল যে টিন কোন টেকনিক ব্যবহার করতে যাচ্ছে। এইদিকে আমরা দেখি গোকু আর টিন একে অপরের উপরে হামলা করে আবার রিংয়ে চলে আসে। মাস্টার রশি চিন্তা করছিল এখন সামনে কি হতে যাচ্ছে, এখন তো মনে হচ্ছে এরা যে কোনো জিনিস করতে সক্ষম। টিন গোকুকে বলে তোমার স্পিড অনেক ভালো, এটা আমি মানছি, আমার 3টা চোখ দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, 12টা চোখ তো দেখতে পারবে। যেটা শুনে গোকু চমকে যায়, বলে কি 12টা চোখ? পিকোলো বলছিল এইটা তো ইম্পসিবল। টিএন এবার ওর নতুন টেকনিক করতে শুরু করে। গোকু তখন ফাইটিং পজিশনে চলে আসে। আমরা দেখি টিএন এর চারপাশে কি এনার্জি জড়ো হতে শুরু করে। ইয়ামচা বলে ও কি করছে? তখন ক্রিলেন বলে মনে ও বুঝে গেছে যে গোকুকে কিভাবে বিট করতে হবে। আমরা দেখি টিএন অনেক জোরে চিল্লাতে শুরু করে আর হঠাৎ ও 2 ভাগে ভাগ হয়ে যায়। তবে এবার থামে না, ওই 2 ভাগও আরো 2 ভাগ হয়ে মোট 4টা হয়ে যায়। মাস্টারশিপ বলে এইটা তো ইনক্রেডিবল। পিকোলো বলছিল এই ছেলেরা তো আমাকে ইমপ্রেস করছে, তো গোকু এখন তুমি কি করবে? অ্যানাউন্সার বলে এখন তো গোকুর সামনে 4 জন টিএন আছে, গোকু কিভাবে একা 4 জনের মোকাবেলা করবে? আমরা দেখি 4 জন টিএন মিলে গোকুর উপর অ্যাটাক করে দেয়। বেচারে গোকু ওদের একজনের অ্যাটাক ডজ করলে আরেকজনের হাতে মার খাচ্ছিল। ওরা 4 জন মিলে গোকুকে মারতে থাকে। এইটা দেখে তো ইয়ামচারও গোকুর প্রতি চিন্তা হতে শুরু করে। গোকু বলছিল এটা কোনো মানে হয় না, ওরা 4 জনেতে দেখছে আসল। টিএন তখন গোকুকে বলে তো আমার নতুন টেকনিকের সাথে পরিচয় করায় দিই, এইটার নাম হলো কোয়ার্টার ডুপ্লিকেশন। লন বলছিল এগুলো কি টিএন এর ভাই নাকি? তখন বুলমা বলে আরে না ওগুলো টিএন এর ক্লোন। গোকুকে দেখে ও টিএন এই টেকনিকের প্রশংসা করছিল। আমরা দেখি ওই 4টা টিএন আবার অ্যাটাক করতে আসছিল। ওরা প্ল্যান বানিয়ে একে একে গোকুর উপর হামলা করতে থাকে। গোকু কোনো রকম একটা থেকে বাঁচলে আরেকটার কাছে মার খাচ্ছিল। এইভাবে বেচারা গোকু 4 জনের হাতেই মার খাতে থাকে। গোকুকে দেখে ও রিং এর ভিতরে পড়েছিল। দর্শকেরাও তো এই ফাইট দেখে অবাক হয়ে গেছিল, এখানে চলছে এটা কি? গোকুর গার্লফ্রেন্ড চিচি গোকুর জন্য চিন্তায় পড়ে যায়। গোকুকে দেখে ও আবারও দাঁড়িয়ে পড়ে আর দূর থেকে পিকোলো এই ম্যাচ দেখে এনজয় করছিল। আমরা দেখি টিএন অ্যাটাক করতে আসলে গোকু ওর সামনে থেকে গায়েব হয়ে যায়। ওরা তখন খুঁজতে থাকে গোকু কই গেল। তখনই আমি দেখি গোকু লাভ দিয়ে সে অ্যাটাক করে দেয় আর এক কিক খেয়ে টিএন কে ওর 3 ক্লোনের সাথে ধাক্কা খায়। গোকু আবার ওয়ার্ম আপ করতে শুরু করে। টিএন বলে কম অন, তাহলে এখন আমাদের 12 লাইট টেকনিক ব্যবহার করা যাক। তখন ওই 4টা টিএন রিং এর 4 মাথায় গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ওদের হাত সামনে আনে। গোকু জিজ্ঞেস করে তোমরা এখন কি করতে যাচ্ছ? পিকোলোকে দেখে ও বুঝে যায় আর হাসতে শুরু করে। আমরা দেখি টিএন ওর কি এনার্জি জড়ো করে গোকুর উপরে এনার্জি বিম শুট করে দেয়। ওখানে তখন অনেক বড় একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধোয়া সরতে আমরা দেখি ওই জায়গাটা একদম ফাঁকা। ক্রিয়েন বলছে আমি তো গোকুকে কোথাও দেখতে পাচ্ছি না, ও কি তাহলে শেষ হয়ে গেল? তবে টিএন কে দেখে ও আকাশের দিকে তাকিয়েছিল। ওর চোখ দিয়ে বুঝে যায় যে গোকু উপরে আছে। সাথে সাথে ওই 4 জন টিএন আবার উপরের দিকে এনার্জি বিম শুট করে। অ্যানোসার বলছিল ওরা আবার ওদের চোখ দিয়ে লেজার বিম শুট করছে, গোকু কি এটার থেকে বাঁচতে পারবে? এইগুলো দেখে তো মাস্টার রশি চিচি ক্রিলেনরাও চিন্তায় পড়ে গেছিল। আমরা ব্যাকের উপরে দেখি ওই লেজার বিমটা হিট করে আর গোকু চিৎকার আওয়াজ শুনতে পাই। তখনই দেখে গোকু আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। অ্যানোসার বলছিল তো গোকুর ওই অ্যাটাকে হিট লেগে গেছে। ক্রিলেনকে দেখে ও বলে গোকু যদি অত উপর থেকে নিচে পড়ে তাহলে ওর ফাইটিং ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমরা দেখি গোকু সজোরে সে রিং এর মধ্যে ধপাস করে পড়ে। যেটা দেখে তো চিচি ওখানে কাঁদতে শুরু করে। সবাই তখন ভালোভাবে দেখছিল এখন কি হবে, তাহলে কি টিএন জিতে গেল? টিএন হাসছিল আর বলে শেষ হয়ে গেছে। এই বলে ওরা সামনে আগাতে শুরু করে। চিচি এবার কাঁদতে কাঁদতে গোকুর থেকে দৌড়ে যেতে লাগলে ইয়ামচার হাত ধরে ফেলে। চিচি বলে আমাকে যেতে দাও, গোকুর অবস্থা খারাপ। ইয়ামচা তখন জানাই গোকু একদম ঠিক আছে, তুমি ভালো করে ওদিকে দেখো। চিচি ওদিকে তাকে দেখে গোকুর পা চুলকা ছিল। এরপর ও উঠে বসে। এইটা দেখে টিএন বলে এইটা হতে পারে না। অ্যানাউন্সার বলতে থাকে গোকু তো দেখতে উঠে গেছে, কি অসাধারণ একটা অপোনেন্ট। গোকু এবার বলে তোমার 12 লাইট টেকনিকটা খুব খারাপ ছিল না। যেটা শুনে টিএন বলে কি খারাপ ছিল না মানে? তুমি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছ, তোমার তো ওই হিটটা লেগে গেছিল, নেক্সট টাইম আর তুমি বাঁচবা না, ঠিক আছে? তুমি হার মানছো না কি জন্য বুঝলাম না। গোকু বলে আমি কখনো তোমার সামনে বা কারোর সামনে হার মানবো না, আর তারপরে তোমার মুভ আর সেকেন্ড টাইম আমার উপরে কাজ করবে না। টিএন জিজ্ঞেস করে তোমার মানে কি বুঝলাম না। মাস্টার রশিকে দেখে উনি ভাবতেছিল গোকু এই পুরো ম্যাচটা টিএন এর হাতে মার খাইছে, কিন্তু তারপরে ওর গায়ে একটা স্ক্র্যাচও পড়েনি, তাহলে ও কতটা পাওয়ারফুল। আমরা দেখি গোকু রিং এর ভিতর ওয়ার্ম আপ করছিল। মাস্টার রশি ভাবছিল গোকুকে ওর স্পিড আর স্ট্রেন এতটা পাওয়ারফুল বানাচ্ছে না, ওকে ওর টাফনেস আর আত্মবিশ্বাসে ওকে মজবুত করে তুলছে। এইদিকে টিএন বলে তো আমার মুভ সেকেন্ড টাইম আর কাজ করবে না, তুমি এবার আমার 12 লাইট টেকনিক থেকে আর বাঁচতে পারবে না। গোকু এবার টিএন কে বলে আমি তোমার 2টা দুর্বল জায়গা খুঁজে পাইছি। যেটা শুনে তো টিএন এর বিশ্বাস হচ্ছিল না। ও বলে আমার সব মুভ পারফেক্ট আছে, তুমি শুধু আমার ব্রেন নিয়ে খেলছো। গোকু বলে তাহলে তুমি ট্রাই করতে পারো, তবে আমি তোমাকে দেখাচ্ছি আমি কি বলতে যাচ্ছি। টিএন গোকুকে বলে তুমি হারার পর কাঁদো না, আমি কিন্তু তোমাকে আগে সতর্ক করছিলাম বুঝছো, আর এই ম্যাচের পরে আমি ফাইনালও জিতবো আর এই টুর্নামেন্টে উইনারও হবো। যেটা শুনে গোকু হারে। এইদিকে ক্রিলেন বলে ওর উইকনেস পাইছে। আমরা দেখি টিএন আবার ওর 12 লাইট টেকনিকে লেগে পড়ে, ওর সব ক্লোনগুলো 4 মাথায় চলে যায় আর আবার ওই সেম অ্যাটাক করতে শুরু করে। অ্যানোসার বলছিল
গোকুকে এবার ওই অ্যাটাক থেকে বাঁচতে পারবে নাকি এই ম্যাচ থেকে আউট হয়ে যাবে। আরো দেখি গোকুর ভিতরে কোনো রেসপন্সই ছিল না। ও টিএনএ সব মুভগুলোকে মনোযোগ দিয়ে দেখছিল। তখন টিএন ওর এনার্জি ব্লাস্ট গোকুর উপরে করে দেয় আর আবার অনেক বড় ধামাকা হয়। তবে আমরা দেখি গোকু আকাশের দিকে রকেটের মতো উড়ে যাচ্ছিল। টিএন বলে তুমি আর 12 চোখে বাইরে যেতে পারো রে। ওরা আবার ওই সেম অ্যাটাক মানে ওই আকাশের উপরে লেজার বিম শুট করে। গোকু বলছিল তোমরা তো দেখছো আমার ট্র্যাপে ফেসে গেছো। এই বলে ও উপরে এসে সোলার ফ্লেয়ার টেকনিক ব্যবহার করে। এইটা ওই টেকনিক যে খেলে প্রচন্ড আলো বের হয়। এই আলো কারণে আমরা দেখি টিএন কিছুই দেখতে পাচ্ছিল না। তবে অ্যানাউন্সারের চোখে যেহেতু সানগ্লাস ছিল তাই ও সবই দেখতে পাচ্ছিল। অ্যানাউন্সার বলছিল এই টেকনিকটা গত টুর্নামেন্টে টিএন জ্যাকি চ্যানের উপর করছিল, মানে এটা টিএন এর টেকনিক যেটা কিনা গোকু ব্যবহার করছে। টিএন আর 4 ক্লোনে কিছুই দেখতে পাচ্ছিল না। গোকু নিচে নেমে আসার পরে এইটা হলো তোমার প্রথম উইকনেস, তোমার নজর খুব ভালো হলে তোমার সেন্স খুব খারাপ। টিএন তখন কষ্ট করে ওর চোখ কোন রকমে খুলে গোকুর উপরে একের পর এক অ্যাটাক করে, কিন্তু গোকু ওগুলোর থেকে ইজিলি বাঁচছিল কারণ টিএন ঠিক মতো দেখতেই পাচ্ছিল না। গোকু এবার দৌড়াতে শুরু করে আর মনে মনে বলে ভালো হয়েছে পোপো আমাকে একটা সেন্সের উপরে নির্ভর করতে বলেনি, না হলে তো আমার অবস্থা টিএন এর মতোই হতো। গোকু এবার সাইডে গিয়ে বলে তুমি কি করছো, আমি তো এখানে। ওই 4টা টিএনই গোকুকে ঘিরে ধরে। তখন গোকু বলে আমি তোমাদের মুভ না দেখে বলতে পারবো। আসলে এখানে সোলার ফ্লেয়ার হয়েছিল যার কারণে গোকু ঠিক মতো দেখতে পাচ্ছিল না। টিএনরা যেই মুভি করতে যাচ্ছিল গোকু তা বলে দেয়, যেটা শুনে তো টিএন চমকে যায়। গোকু তখন ওকে জানে আমি কামির ওখানে ট্রেনিং করার কারণে ওটা বলতে পারছি। মাস্টার মনে মনে ভাবছিল গোকু কামির কাছে কোন ধরনের ট্রেনিং করছিল যেটা কিনা ওর স্কিল এতটাই ইমপ্রুভ করে দিছে। গোকু বলে আমি তোমাকে এভাবে হারাবো না, তুমি তো যখন সর্বোচ্চ শক্তিতে থাকবে তখন হারাবো, আর তারপরে আমি এখনো তোমার একটা দুর্বলতা জানি। এত কিছু পর টিএন বলে তুমি কিছুই জানো না তাই আমাকে আসতে বাধ্য করো না। গোকু বলে আমার কোনো দরকার নাই স্পেশাল টেকনিক ব্যবহার করে তোমাকে হারানো, আমি বেসিক ট্রেনিং দিয়ে হারাতে পারবো। যেটা শুনে টিএন রেগে যায়। তখনই গোকু দৌড়াতে শুরু করে বলে তোমার 4 ভাগে ভাগ হওয়া উচিতই ছিল না। এই বলে ও একে একে 4টা ক্লোনকে মেরে রিং এর বাইরে পাঠিয়ে দেয়, যেগুলো দেখে ক্রিয়েলার ইয়ামচা চমকে গেছিল। আমরা দেখি টিএন এর সব ক্লোন বাইরে চলে আসার কারণে টিএন এইখানে হেরে যায়। তারপর টিএন এর সব ক্লোন আবার এক জায়গায় হয়ে যায়। গোকুর টেকনিক দেখার পরে তো পিকোলো একটু অবাক হয়েছিল। গোকু বলে আমি জিতে গেছি, তবে আমি ভাবিনি যে তুমি এত বড় একটা ভুল করবে। নিজেকে 4 ভাগে ভাগ করে 4টা ফাইটার হওয়া ভালো, তবে এটা করতে গিয়ে তোমার শক্তি 4 ভাগ হয়ে গেছে যার কারণে আমি তোমাকে খুব সহজে হারাতে পারছি। ওইখানে তোমার স্পিড স্ট্যামিনা শক্তি সবই 4 ভাগ হয়ে গেছিল। মাস্টার গোকুর কথা শোনার পর অবাক হয়ে যাওয়ার বলে এখন তো মনে হচ্ছে ওর ফাইটের বেস্ট অ্যাট্রিবিউট হলো স্মার্টনেস। টিনকে দেখে ও নিজের ভুল বুঝতে পারে আর বলে তুমি একদম ঠিক কথা বলছো আর তুমি কিন্তু বেস্ট একটা ফাইটার। এই দিকে আমাদের ইয়ামচা বলে তোমার ভাগ্য ভালো যে ওই হতচ্ছাড়া সিনের কারণে আমি টুর্নামেন্টে বাইরে চলে গেছি, না হলে আমি বেস্ট ফাইটার হইতাম। মানে সিরিয়াসলি ও সেনের কাছে হারার পরে বলে কিনা বেস্ট ফাইটার। গ্রিলেন তখন বলে যে এত সহজে ও ম্যাচটা জিতে গেল, আর একটা জিনিস ও কিন্তু এখনো কামেহামেহা ব্যবহার করেনি। আমরা দেখি গোকু টেনকে ওর হাত ধরে রিং এর ভিতরে তুলে আনে। দর্শকরা তো ওদের ম্যাচ দেখার পর খুবই আনন্দে লাফাচ্ছিল। অ্যানাউন্সারে ঘোষণা করে যায় যে এই ম্যাচটা গোকু জিতে গেছে, তার মানে আমাদের ফার্স্ট ফাইনালিস্ট হলো গোকু। এইগুলো আবার ভিতর থেকে কামে শুনতে পায় আর বলে ওয়েল ডান গোকু। ফাইট শেষের পর চিচিকে দেখি ও বলে গোকু তুমি তো দেখছি অনেক গ্রেট, আমার ভাগ্য ভালো যে আমি তোমাকে বিয়া করতেছি। এইটা সেটা গোকু তো হাসতে থাকে, কিন্তু আমরা দেখি যে পিকোলোকে ও মনে মনে ষড়যন্ত্র পাকাতে থাকে আর বলে এখন যা আসার এসে নাও, তবে আমার সাথে জিততে পারবা না। চিচি তো গোকুর প্রশংসা করে ভাষায় দিচ্ছিল। এবার ইয়ামচা বলে যে টিএন তোমার খুব ব্যাড লাগছিল, কিন্তু টিএন বলে না সত্যি কথা বলতে ও অনেক ইমপ্রুভমেন্ট করে ফেলছে। তবে একটা সারপ্রাইজিং বিষয় কি তোমরা জানো, ও আমার উপরে একদম ইজি গেছে। ও তো এখানে হোল্ড ব্যাক করে ফাইট করছিল, যেটি শুনে ক্রিলার ইয়ামচা একটু শক খায়। টিএন আরো বলে ও আমার উপরে কামিয়ামেও ব্যবহার করেনি, এখন তো মনে হচ্ছে আমার একটু লজ্জাই পাচ্ছি। আমার খুব জানার ইচ্ছা আছে ও কি এমন ট্রেনিং করছে। এই বলে ও ভিতরের দিকে চলে যায়। ক্রিলেন তখন চিন্তা করতে থাকে গোকুর পাওয়ার লিমিট কি আর ও সামনে কতটা আগাবে। অ্যানোসা বলতে থাকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ দেখলাম, তবে এখনো সেমিফাইনাল শেষ হয়ে যায়নি। এরপরের ম্যাচ মা জুনিয়র মানে জুনিয়র পিকোলো আর শেনের মধ্যে হবে। শেনের নাম শুনতে শেন মানে কামে উপরে উঠে দাঁড়ায়। চিচিকে দেখি ও গোকুর সাথে চিপকে ছিল। গোকু চিচিকে বলে চিচি তুমি কি একটু বাইরে ওয়েট করবে। এটা শোনার পর চিচি বাইরে চলে যায়। গোকু এবার শেনের কাছে মানে কামের কাছে আসে আর বলে হাই লর্ড কামি। কামি বলে হ্যালো গোকু। গোকু বলে আপনাকে চিন্তা আমার একটু সময় লেগে গেছে। কামি তখন বলে আমি এই মানুষের শরীরটা ধার নিছি। গোকু বলে আপনি সবকিছু আমার উপরে ছেড়ে দিচ্ছেন না কেন, আমি তো জুনিয়র পিকোলোকে হারাতে পারি। তখন কামি বলে কারণ তুমি ওকে ডিস্ট্রয় করতে পারবে না। এইদিকে আমরা দেখি জুনিয়র পিকোলো রিং এর ভিতরে চলে আসে। গোকু বলছিল আমি জানি আমি পারবো। কামি এবার বলতে থাকে তোমার কি মনে আছে ওই কথাটা, আমি বলছিলাম পিকোলো আর আমি একজনই ছিলাম, যখন আমরা দুজন আলাদা হলাম আমি ভালো সাইড পেলাম আর ও ডার্ক সাইড পেল, তবে আমরা সবসময় কানেক্টেড আছি। এখানে একটা প্রবলেম আছে, পোপো তোমাকে বলছে যদি পিকোলোকে তুমি মেরে দাও তাহলে আমার লাইফ এখানে শেষ হয়ে যাবে, তাই ও যদি মরে তাহলে আমিও মরে যাব। আর ও সব আলতু ফালতু কাজ করে বেড়ায়। কারণ গোকু বলে ওর তোমার উপরে চিন্তা আছে। আসলে গোকু এখানে চাচ্ছিল না জুনিয়র পিকোলোকে মারতে, এই জন্য কামি বলে আমি জানি তুমি ফাইট করার পর ওকে মারতে পারবে
পারবে না, তাই তোমার ইচ্ছা শক্তিকে আরো বাড়াতে হবে। গোকু বলে আমি শিওর যে আমি ওকে বিট করতে পারবো আর ডিস্ট্রয় করে দিব। তখন কামি বলে আমি নিশ্চিত ও দ্বিতীয়বার ফাইট করতে আসে, তার মানে ও নিশ্চিত প্রস্তুতি নিয়েই আসছে, যেহেতু আমি ওকে তৈরি করছি তাই আমি ওকে শেষ করতে পারি। এইদিকে বাইরে থেকে দেরি হয়ে যাচ্ছিল, এই কারণে অ্যানাউন্সার বলছিল মিস্টার সেন আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে তাড়াতাড়ি রিং এর ভিতরে চলে আসুন, আমাদের তাড়াতাড়ি ম্যাচটা শুরু করা উচিত। পিকোলোকে দেখি ও বলে আর মনে হচ্ছে ও পালাই গেছে। এইদিকে ক্রিলেন বলে গোকু ওই শিনের সাথে কথা বলছে, যে শুনে তো টিএন অচমকে যায়। চিচি তখন বলে যে আমি মনে হয় গোকুকে জানে আর কিছু একটা অ্যাডভাইস দিচ্ছে। টিন বলে ও শ্যানকে জানে, এটা তো একটা সারপ্রাইজ হলো। শিন মানে কামিকে দেখি উনি বলছিল আমি জানি তুমি পোপোর কাছে অনেক ভালো ট্রেনিং করছো, তবে আমার মনে হয় না তুমি ওকে হারাতে পারবে, আর সেজন্য আমি এখানে আসছি যাতে আমি ওকে শেষ করি, এইটা আমার রেসপন্সিবিলিটি। গোকু বলে আপনার সত্যি মনে হয় আমি এটা করতে পারবো না, আপনি কি সত্যি নিজে জান দিয়ে ওকে ডিস্ট্রয় করবেন? এই বলে মুস্কে হেসে বলে আমার ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না, তোমরা মানুষের আমার বোতলে পড়া শেখাইছো। এই বলে ওখান থেকে যেতে শুরু করে। আমরা দেখি শিন বাইরে চলে আসে আর সোজা রিং এর ভেতরে চলে আসে। শিনকে দেখতে তো ক্রাউডরা আরো জোরে চিল্লাতে শুরু করে। অ্যানাউন্সার বলছিল তাহলে ম্যাচটা অবশ্যই শুরু হতে যাচ্ছে। শিন বাইরে এসে বলে সরি আমাকে মাফ করে দিও, আমি বাথরুমে অনেক সময় কাটাই ফেলছি। যেটা শুনে তো দর্শকরা হাসতে শুরু করে আর সবাই শিনকে সাবধান করছিল ভালোভাবে ফাইট করার জন্য। পুর বলছিল এই ক্লাউন কি সত্যি ইয়ামসের সাথে দিচ্ছে, আমার তো বিশ্বাসই হয় না। বুলু বলে কারো রিয়েল ট্যালেন্ট কেউ এত সহজে শো করে না। মাস্টার এসে তখন হাসে আর বলে এটা তো আমিও সবসময় বলতাম। এটা শুনে লস বলে আপনার আসল ট্যালেন্ট হলো নিজেকে মিথ্যা বলা, মানে ও সত্যি মাস্টার সে আসল উদ্দেশ্য ধরে ফেলছে। বলবো তখন ওদেরকে বলে দেখুন শিন হঠাৎ করে সিরিয়াস হয়ে গেছে। ওরা তখন তাকালে দেখতে পায় যে শিন আসলে সিরিয়াস হয়ে গেছে। এইবার হতে আছে পিকোর ভার্সেস কামির ম্যাচ। এই যে ক্রিয়েল গোকু জিজ্ঞেস করে তুমি ওর সাথে কি কথা বলছিল, কিন্তু গোকু ওকে বলে আমি এই টুর্নামেন্ট শেষ হলে তোমাদেরকে বলবো। ক্রিয়েল জিজ্ঞেস করে কেন, তখন গোকু বলে এটা আমাদের সবার জন্যই ভালো হবে। অ্যানাউন্সার লাস্ট সেমিফাইনাল ম্যাচ শুরু করে দেয়। পিকোলো বলে আমি এখানে গোকুর সাথে ফাইট করতে আসছি, কোনো বড়দের সাথে না। ও এবার প্রস্তুত হয়ে যায়। শিন মুস্কে আসার বলে তুমি প্রথমে গোকুকে হারাবে, তারপরে এই পুরো দুনিয়া কঙ্কর করবে। কি ফালতু একটা প্ল্যান জুনিয়র পিকোলো। জেনারেশনে পিকোলো চমকে যায় আর বলে কি তুমি আমাকে কি নামে ডাকলে? তখন শিন বলে আমি তোমাকে এখানে আটকাতে আসছি। এইদিকে বুলবুল বলছিল যে ওরা কি নিয়ে কথা বলছে। তখনই মাস্টার মনে মনে বলে ওয়েট ও কি জুনিয়র পিকোলোর নাম নিয়ে ডাকলো। আমরা দেখি শিন নিজে 2 আঙ্গুল দিয়ে পাওয়ার রিলিজ করে, যার কারণে পিকোলো উড়ে গিয়ে বাইরে পড়তে যাচ্ছিল, তবে নিজেকে সামলে নেয়। তখন শিনু নিজেও উড়ে পিকোলোর কাছে আসছিল। এটা দেখে পিকোলো শিনের উপরে এনার্জি ব্লাস্ট করে দেয়, তবে শিন ওটাকে ডস করে ফেলে। ওইটা গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে আর বিশাল বিস্ফোরণ হয়, যেটার কারণে শিনের নজর ওদিকে চলে যায়। আর এই সুযোগে পিকোলো এসে 2 হাত দিয়ে মেরে শিনকে নিচে পাঠিয়ে দেয়। শিন ভালোভাবে রিংয়ে ল্যান্ড করছিল, তবে তখনই পিকোলো ওর নখ দিয়ে অ্যাটাক করে, কিন্তু দেখে যে শিন ওখান থেকে গায়েব হয়ে গেছে আর উল্টো ঘুরে সে পিকোলোকে অ্যাটাক করে দেয়। তবে পিকোলোর এটাতে কিছু হয় না, ও আবারও দাঁড়িয়ে পড়ে। এমন ভয়ঙ্কর লেভেলে মারামারি দেখে ক্রিলেন বলে এটা তো দেখতেই ভয় লাগছে। আমরা দেখি পিকোলো আর শিন একে অপরের সামনে সামনে দাঁড়িয়েছিল। ওদের এমন পাওয়ার দেখে দর্শকরা সবাই থ মেরেছিল। অ্যানাউন্সার বলছিল এদের দুজনকে দেখে মনে হচ্ছে না যে এরা কোনো মানুষ, মনে হচ্ছে কোনো সুপার হিউম্যান, এদের মুভমেন্ট সুপারম্যানের মতো। ইয়ামসা বলে ওদের স্পিডও অনেক বেশি। টন টেন বলে ওদের স্পিডের সাথে সাথে ওদের টেকনিকও অনেক ভালো, আর ওদের স্কিল ওদের প্রেজেন্স হাইড করছে, যার ফলে বলা মুশকিল কার কত পাওয়ার। আমরা দেখি শিন মানে কামি সিরিয়াস হয়েছিল। জুনিয়র পিকোলোকে দেখে ও মনে মনে ভাবছিল অদ্ভুত ব্যাপার, আমার এই লোকটার সাথে কখনো দেখা হয়নি, তবে ওর ফাইটিং স্টাইল ঠিক আমার মতোই, এটা কে হতে পারে। আমরা দেখি শিন আবার একটা টেকনিক ব্যবহার করে সুপার স্পিডে দৌড়ে আসছিল। তখনই পিকোলো দৌড়ে গিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু তখন শিন কিছু একটা ব্যবহার করে যার কারণে পিকোলো প্যারালাইজ হয়ে যায় আর সাথে এক ঘুষি মেরে পিকোলোকে দূরে পাঠিয়ে দেয়। পিকোলো নিজেকে সামলে ফেলে। শিন আবার অ্যাটাক করতে আসলে পিকোলো অ্যাটাক ডস করে। ওদের মধ্যে তখন দুমাদুম হাতাপাই হতে থাকে। পিকোলো শিনের পা ধরে ওকে আছাড় মারে, তবে শিন আবারও লাফ দিয়ে চলে আসে। এইবার পিকোলো এনার্জি ব্লাস্ট করে, যেটা কিনা সোজা গোকুদের দিকে যাচ্ছিল। এর থেকে বাধ্য হয়ে শিন এনার্জি ব্লাস্টকে উপরে ডিফ্লেক্ট করে দেয়। মাস্টার সে এমন ফাইটিং দেখে অবাক হয়ে গেছিল। এমন ফাইট দেখার পরে অবশেষে ইয়ামচার ব্রেন খুলে যায়। ও বলে আমার পক্ষে তো এদের হারানো একদম অসম্ভব। টিএন তখন জানে যে এটা খারাপ বিষয়, আমাদের মধ্যে কেউ ওকে হারাতে পারবে না। আমরা থেকে শিন মানে কামি মনে মনে ভাবছিল এই হিউম্যান বডিতে আসার পর আমার মনে হচ্ছে আমি ওকে বিট করতে পারবো না, আমি ওর থেকে স্ট্রঙ্গার না হলো আমি ওর থেকে স্মার্টার। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ পিকোলো? তোমার টাইম এখন শেষ হতে যাচ্ছে। এইটা শুনে পিকোলো বুঝতে পেরে যার বলে আমি জানি তুমি কেরা, তুমি কোনো মানুষ নও। শিন বলে ভেরি গুড, বুঝে গেছো। আসলে ওরা একটা অন্যরকম ভাষায় কথা বলছিল, যেই গানে ওদের কথা কেউ বুঝতেই পারছিল না। চেঁচে পিকোলো কথা শোনার পরে ক্রিলেনকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো আইডিয়া আছে জুনের কোন বিষয়ে কথা বলছে? শিনকে দেখে তো আমার মানুষই মনে হচ্ছে, নাকি ও অন্য কিছু। ক্রিলেন তখন জানায় ওরা দুইজনই অদ্ভুত। জুনিয়র পিকোলোকে দেখে ও জিজ্ঞাসা করে তুমি এখানে কেন?
তখন কামি বলে তুমি নিজে জানো যে আমি এখানে কেন আসছি। পিকোলোকে জিজ্ঞাসা করে তুমি নিজেকে এত সহজে তো আঘাত পাইতে দিবে না। তখন কামি জানায় যে আমি মানুষদের থেকে একটা ট্রিক শিখছি। এইদিকে মাস্টার সাহেব বলছিল যে ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা দুজন একে অপরকে চিনে। আমি দেখি পিকোলো হাসতে শুরু করে। ইয়ামচাকে দেখি ও সবাইকে বলছিল শিন আমাকে গোপনে বলছে ও কারোর বডি ধার নিয়ে আসছে। এটা শুনে টিন বলে এই কারণে হয়তো আমরা ওকে চিনি না। মনে মনে গোকু বলছিল আমি এদের কাউকে কামির ব্যাপারে এখন বলতে পারবো না যতক্ষণ না এই ফাইটটা এখানে শেষ হচ্ছে। আমরা দেখি যে কামি নিজের পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করে ঢাকনা খুলে নিচে রাখে। অ্যানোসার বলতে থাকে সে নিজের পকেট থেকে মিস্টিরিয়াস কি বোতল বের করলো। কামি এবার পিকোলোকে বলে তুমি কি রেডি? আমার মনে হয় তুমি এই টিকটিকে খুব পছন্দ করবে। হ্যাঁ তোমরা বুঝে গেছো এতক্ষণে উনিও মাফুয়া টেকনিক ব্যবহার করতে যাচ্ছে। জুনিয়র পিকোলো তখন বুঝতে পেরে যায় যার কারণে ওর হালুয়া টাইট হয়ে যায়। তবে অনেক লেট হয়ে গেছিল। কামি পিছনে সরে আসে আর ওই মাফুয়া টেকনিক করতে শুরু করে। মাফুয়া টেকনিকের নাম শুনতে টিএন ইয়ামচা এমনকি মাস্টার চমকে যায় আর বলে এইটা হতে পারে না। গুগো বুঝে যায় যে কামি আসলে কি করতে আছে। আমরা দেখি কামি মাফুয়া শুট করে পিকোলোর উপরে। এই ঝড়ের কারণে সবাই ছিটকে যাচ্ছিল। ক্রিলেন বলে আমি এই টেকনিকের নাম কখনোই শুনিনি। তখন ইয়ামচা ক্রিলেনকে এই মাফুয়া টেকনিক ব্যাপারে সব বলে দেয় যে এটা কোথা থেকে আসছে কি সমস্যা। অ্যানোসারকে দেখে এত ঝড়ের মধ্যে নিজের কমেন্টারি করা সারেনি। আমরা দেখি ওই মাফুয়া বিম গিয়ে পিকোলোকে হেড করতে যাবে। তখনই দেখে পিকোলো হেসে ওঠে আর বলে কামি এখন তুমি নিজেই নিজেকে সেল করতে যাচ্ছ। এই বলে ও রিভার্স মাফুয়া টেকনিক ব্যবহার করে আর ওই কামির মাফুয়া ওয়েভকে নিজেই কন্ট্রোল করে ফেলে যেটা কিনা সোজা কামির দিকে যাচ্ছিল। এইটা দেখে তো মাস্টার চিৎকার দিয়ে ওঠে। আমরা দেখি মাফুয়া ওয়েভে শিন আটকে গেছিল। শিন মানে কামি মনে মনে বলছিল আমি তো বুঝতে পারিনি মাফুয়াকে রিভার্সও করা যায়। আমার তো এটা অনেক বড় ভুল হয়ে গেছে। তখন শিনের বডি থেকে কামি আলাদা হয়ে যায়। কামি ওই বোতলে বন্দি হওয়ার আগে গোহুকে বলে গোহু এখন তোমার উপর সব ভরসা, তোমাকে ওকে আটকাতে হবে। গোহু তো এটা দেখে চমকে গেছিল। পিকোলো কামিকে ওই বোতলে বন্দি করার সাথে সাথে গিয়ে ওই ঢাকনা আটকে ফেলে। এইটা দেখে তো সবাই ওখানে চমকে গেছিল। মাস্টার তো ভয়ে কাঁপছিল। পিকোলো মনে মনে ছিল কি মনে করছো এই ফালতু টেকনিক এই নতুন পিকোলোর উপরে কাজ করবে? আমার আর কোনো উইকনেস নাই বুঝছো তোমরা। আমরা দেখি এগুলো দেখার পরে যে গোকু খুবই রেগেছিল। অ্যানোসা তখন বলে যে শেন এখানে ডাউন হয়ে গেছে। এই বলে কাউন্টডাউন শুরু করে দেয়। জুনিয়র পিকোলো মনে মনে বলছিল ও যদি এখন জেগেও যায় তারপরেও কিছুই করতে পারবে না। কাউন্টডাউন সেখানে শেষ হয়ে যায় আর জুনিয়র পিকোলো এই ম্যাচটা এখানে জিতে যায় যেটা অ্যানাউন্সার ওখানে ঘোষণা করে দেয়। মানে ফাইনালে লড়াই করবে পিকোলো আর গোকু। চিচি গোকুর দিকে তাকালে দেখে গোকু খুবই রেগেছিল। ও মনে মনে বলছিল লর্ড কামি ওই জারের মধ্যে বন্দী হয়ে গেছে। এইদিকে আমরা দেখি অ্যানাউন্সার শিনকে জাগাচ্ছিল। অবশেষে আসল শিন জেগে যায়, মানে যে আসল বডির মালিক। ও জেগে ওর সামনে এতগুলো মানুষ দেখে একটু ঘাবড়ে যায় আর বুঝতেই তো পারছিল না ও এত মানুষের মধ্যে এখানে কি করছে। ও তখন অ্যানাউন্সারকে জিজ্ঞেস করে মার্শাল আর্ট টুর্নামেন্ট কি শুরু হয়েছে নাকি। অ্যানাউন্সারের উত্তর শোনার পর ও চারিদিকে তাকিয়ে দেখে যে চারিদিকে তো ফাইট হয়েছিল। ও তখন মনে করে আমি মিস করে ফেললাম। এই বলে দর্শকদের কাতারে চলে আসে। দর্শকরা তো সবাই ওকে ঘিরে ধরে দেখছিল। ও তো কনফিউজ হয়ে ভাবছিল যে কেন আমার দিকে তাকাচ্ছে। তখনই আমরা দেখি যে এই আসল সিনের ছেলে ছিল। ও বাইরে আসার বলে বাবা আমি তো ভাবিনি যে তুমি এত ভালো ফাইট করো। যেটা শুনে তো সিন আরো কনফিউজ হয়ে যায় যে এখানে আসলে চলছেটা কি। অ্যানাউন্সার বলতে শুরু করে সেমিফাইনাল ম্যাচ শেষ হয়ে গেছে, এবার ফাইনাল হতে যাচ্ছে মা জুনিয়র আর গোকুর মধ্যে। মানে মা জুনিয়র মানে পিকোলো কথা বলছিল। আর ও আরো বলে আমার মনে হচ্ছে এইবারে ফাইনালটা এইবারও আরো স্পেশাল হবে। আমরা দেখি মাস্টার রশি ওখান থেকে চলে যায়। তখন বলুন জিজ্ঞেস করে উনি কোথায় গেল। লঞ্চ তখন বলে উনি তখন এরকম ভাব ধরে আমরা তখনই কোনো ঝামেলার মধ্যে পড়ি। যেইটা শুনে ওলং হাসতে শুরু করলে ওকে ধমক দিয়ে বলমা চুপ করিয়ে দেয়। এরপর আমরা দেখি ওই জায়গাটা পুরো কালো মেঘে ঘিরে যায়। পিকোল হাসতে হাসতে গোকুর সামনে চলে আসে আর বলে আমার রাস্তা থেকে সর। গোকু তখন বলে অবশ্যই সরবো, কিন্তু ওই বোতলটা আমাকে দিতে হবে। পিকোলে বলে ও এইটা। এই বলে ওই বোতলটাকে উঁচু করে ধরে আর বলে তুমি কি সত্যিই চাও এটাকে। এই বলে ও গোকুর সামনে ধরে। গোকু ওইটাকে নিতেই যাবে তখন আমরা দেখি ও ওই বোতলটাকে নিজের মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলে। মানে ওকে হারানো না পর্যন্ত আর ওই বোতলটাকে বের করা যাবে না। জুনিয়র পিকোলো বলে তোমাকে আগে আমাকে মারতে হবে তারপরে তুমি এই বোতলটা পাবে। যেটা থেকে গোকুর মাথা আরো গরম হয়ে যায়। পিকোলো এবার ওর পাশ কাটিয়ে চলে যেতে বলে আমি এই সময়টার জন্য অনেক দিন হলে অপেক্ষা করছিলাম। এই বলে ওখান থেকে ও চলে যায়। ওখানে তখন দেখে বৃষ্টি শুরু হয়ে যায়। ক্রিলেন খেয়াল করে যে গোকু খুবই খেপেছিল। আমরা দেখি যে বৃষ্টির কারণে দর্শকরা এদিক ওদিক ছোটাছুটি করছিল। মাস্টার তখন ওখানে চলে আসে। এবার টিএন জিজ্ঞেস করে এই মা জুনিয়রকে আমাদেরকে পরিষ্কার করে বলো গোকু। সবাই একই কথা জানতে চায়। টিএন তখন জিজ্ঞেস করে আমি ওর ভিতরে খুব খারাপ একটা জিনিস সেন্স করছি, তাই আমাদের সবাইকে বলো। তখন মাস্টারশি বলে আমার এই অ্যান্সার জানা আছে। ও কি হচ্ছে ডিমন কিং। গোকু বলে একদম আপনি ঠিক বলছেন, ও পিকোলো। যেটা শুনে সবাই চমকে যায়। টিএন খেপে যায় আর বলে তুমি তো ওকে 3 বছর আগে ডিস্ট্রয় করে দিছিল, কিন্তু কিভাবে আসলো। চিচি তখন জিজ্ঞেস করে তুমি তো বলছিলে তুমি ওকে মেরে ফেলেছো, তারপরে কোত্থেকে চলে আসলো। তারপর গোকু ওদেরকে পুরনো কথা বলতে শুরু করে। যখন গোকু ডেমন কিং পিকোলোর উপরে ওর ওজারো ফিশ ব্যবহার করে ওর আর পার করে দিয়েছিল, তখন শেষ মুহূর্তে পিকোলো ওর নিজের বদলা নেওয়ার জন্য নিজের একটা সন্তান মানে একটা ডিম উগড়ে দেয়, যেখান থেকে কিনা এই জুনিয়র পিকোলো জন্ম হয়েছে। এই কথাগুলো শোনার পর সবাই টাক শিখিয়েছিল। গোকু আরো জানার
জানায় যে জুনিয়র পিকোলো কিং পিকোলো একদম পারফেক্ট কপি, তবে জুনিয়র পিকোলো কিং পিকোলো থেকে আরো অনেক বেশি পাওয়ারফুল। মাস্টারজি তখন বলে আমি তো ভাবিনি যে পিকোলোর সাথে আবার দেখা হবে, লাস্টের বার তো আমরা সার্ভাইভই করতে পারিনি। ইয়ামচা তখন বলে একটা অদ্ভুত জিনিস হয়েছে, রিভার্স মাফুয়া শেনের উপর ব্লাস্ট করছে। টিএনএ বলে হ্যাঁ একদম, আর আমি শিনের মধ্যে পিকোলোর মতনই কাউকে দেখছিলাম শেষ মুহূর্তে, যাকে কিনা পিকোলো বন্দি করলো। তখন গোকু জানে যে ওরা দুজন একই, কিন্তু ও পিকোলোর মতো না। তখন সবাই জিজ্ঞেস করে শিন আর পিকোলো জুনিয়রের মধ্যে কি কানেকশন আছে। গোকু তখন জানে আসল জুন তো হচ্ছে মানুষের বডি ধার করে এখানে আসছিল, উনি হলেন কামি। যেটা শুনে সবাই চমকে যায়। গোকু এবার ওই কাহিনী বলতে শুরু করে। অনেক বছর আগে লর্ড কামি আর পিকোলো একজনই ছিল, কিন্তু গার্ডিয়ান অফ আর্থ হওয়ার জন্য কামি নিজের ভিতর থেকে ইভিল অংশ বাদ দিয়ে দিছিল, আর সেটাই হয়ে গেছে পিকোলো। মাস্টারজি বলে মাফুয়ার টেকনিক খুব একটা ভালো টেকনিক, কিন্তু আমরা এখানে কথা বলছি গার্ডিয়ান অফ আর্থের, এইটা একটা ভালো মুভ যদি তুমি সার্ভাইভ করতে পারো। গোকুকে জিজ্ঞেস করে টিএন লর্ড কামি কি ওই বোতলে ঠিক আছে? টিএন তখন জানে হ্যাঁ একদম ঠিক আছে, তোমার শুধু ওই বোতলে ঢাকনাটা খুলতে হবে, তাহলে উনি বেরিয়ে আসবে। কিন্তু এখন একটা প্রবলেম হলো যে পিকোলো ওটাকে খেয়ে ফেলছে, তাই তোমাকে আগে ওর মুখ থেকে ওটাকে বের করতে হবে। ক্রিলেন বলে যে আমরা এখন কি করব, ও তো ওটাকে খায় ফেলছে। তখন ইয়ামচা বলে আমি শিওর গোকু ওকে হারাই দিবে। গোকু তখন বলে হ্যাঁ অবশ্যই। তখন মাস্টারজি গোকুকে সতর্ক করে বলে মাফুয়া টেকনিক যেহেতু পিকোলোর উপরে কাজ করেনি, তার মানে ও তোমার সবগুলো টেকনিকগুলো অ্যানালাইসিস করে আসছে। আমরা এখন কিছুই করতে পারবো না, যেহেতু মাফুয়া টেকনিক কাউন্টার করতে পারছে। জুনিয়র এই টুর্নামেন্টে আসছে তোমার মুভগুলোকে অ্যানালাইসিস করার জন্য, কারণ ও তোমাকে নিয়ে ভয় করে। তখন দেখি জুনিয়র পিকোলো দেয়ালের পাশ থেকে বলে একদম ঠিক বলছো, যেটা শুনে ওরা চমকে যায়। আর ক্রিলেন বলে ও এখানে কতক্ষণ ধরে আছে? পিকোলো তখন ওদেরকে জানায় হ্যাঁ আমি এখানে আসি গোকুর মুভ অ্যানালাইসিস করতে, যাতে আমি গোকুকে বিট করতে পারি। আমার কামের সাথে ফাইট ছিল, ওইটাও আমার কাছে ওয়ার্ম আপ ছিল, আমার আসল ফাইট তো তোমার সাথে হবে গোকু। এই বলে ও গোকুর সামনে এসে দাঁড়ায় আর বলে এইবার তোমার টাইম, যে কিনা ধ্বংস হতে যাচ্ছে। আমরা জুনিয়র পিকোলোর ভিতর কিং পিকোলোর ছায়া দেখতে পাই। ও বলছিল এখন আর 3 বছর আগের মতো সবকিছু হবে না। গোকু বলে আমি 3 বছর আগে থেকে অনেক পাল্টে গেছি। পিকোলো বলে এখন পৃথিবীতে আবারও ইভিল রিটার্ন করছে, আর এই বলে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। পিকোলো বলে আমার মনে হয় 10 মিনিট তোমার জন্য যথেষ্ট। তখন আমরা দেখি যে বৃষ্টি থেমে যায় আর রোড বেরোতে শুরু করে। অ্যানাউন্সার তখন ঘোষণা করে এখন আমাদের ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে মা জুনিয়র আর গোকুর মধ্যে। আমরা দেখি যে দর্শকেরা ফাইনাল ম্যাচ দেখার জন্য খুব আগ্রহ উল্লাস করছিল। রেগে ঢোকার আগে পিকোলো বলে তুমি তোমার বন্ধুদেরকে সেই বিদায় জানিয়ে আসো, তোমাকে হারানোর পর আমি এই পুরো দুনিয়াতে রাজত্ব করতে শুরু করবো। ক্রিলেন এবার গোকুর কাছে গিয়ে জিজ্ঞেস করে গোকু তুমি ওকে কিভাবে বিট করবে? গোকু তখন জানায় যে আমি ওর সাথে কখনো ফাইট করিনি, তাই আমি বলতে পারছি না যে আমি ওকে হারাতে পারবো কিনা। যেটা শুনে ক্রিলেনের ভয় পেয়ে যায়, কিন্তু সিসি পজিটিভ ছিল। ও বলে গোকু আমি জানি তুমি হারাতে পারবে ওকে, আর তা বাদে আমি এখন অনেক ইয়াং বিধবা হওয়ার জন্য, তাই তোমাকে জিততে হবে। গোকু বলে আমি আমার বেস্টটা দিব। এই বলে ও রিং এর ভিতরে চলে আসে। আমরা দেখি গোকু আর পিকোল একেবারে সামনাসামনি দাঁড়িয়ে পড়ে। পিকোলো তখন ওর উপরে থাকা ওই কাপড়টা সরিয়ে ফেলে দেয়, আর ওরা দুজন তখন খুব সিরিয়াস হয়ে যায়। ড্রাম বাজতে শুরু করে আর অ্যানাউন্সার ওদের ম্যাচ শুরু করে দেয়। দুজন দুজনের উপর অ্যাটাক করে একে অপরকে আটকে দেয়। গোকু এবার ঘুষি মারে, পিকোলো ঘুষি মারতে থাকে। এইভাবে দুজন একে অপরকে দুমাদুম ঘুষি মারতে থাকে। ওদের মধ্যে প্রচন্ড মারামারি হতে থাকে। তখনই পিকোলো গোকুর থুতনিতে এক ঘুষি মেরে দেয়। গোকু নিজেকে কোনো রকমের সামনে উল্টো পিকোলোর থুতনিতে এক লাথি মারে। পিকোলো তো রিংয়ের বাইরে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে ফেলে। আর আবারও দুজন একে অপরের উপরে অ্যাটাক করতে শুরু করে। ওরা এত স্পিডে মুভ করছিল যে দর্শকরা কেউ দেখতেই পাচ্ছিল না। আবার ওরা একে অপরের সামনে দাঁড়িয়ে পড়ে। এইবার আমরা দেখি পিকোলো ওর হাতকে লম্বা করে গোকু অ্যাটাক করে, কিন্তু গোকু ওই হাত ধরে ওকে উল্টো ছুঁড়ে মারে, আর সাথে সাথে ওর শক ওয়েভের ঘুষি মারে, যেটা কিনা পিকোলোকে সোজা হিট করে। গোকুকে সময় না দিয়ে ওর উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু তখনই পিকোলো গোকুর উপরে এনার্জি ব্লাস্ট করে দেয়, যার কারণে গোকু সোজা গিয়ে রিংয়ে আসতে পড়ে। সাথে সাথে অনেকগুলো এনার্জি বিম এসে গোকুর উপরে হিট করতে থাকে। আমরা দেখি এইটার কারণে ওখানে অনেক বড় এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধোয়া হেঁটতে আমরা দেখি যে গোকু ওখানে আসতে পড়ে আছে। পিকোলো এবার গোকুর সামনে এসে দাঁড়ায়। অ্যানাউন্সার তো থেকে এই ফাইট দেখে ভয় পেয়ে গেছিল। উনি বলে গোকু তো দেখছি এখানে অজ্ঞান হয়ে গেছে, তাই উনি এখানে কাউন্টডাউন শুরু করে দেয় 1 2 3। তার সাথে সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি যতটুকু পার্ট 40 বানাইছিলাম এটা তার অর্ধেক ছিল, আর বাকি অর্ধেক আমি কালকে নিয়ে আসবো দুপুর বেলায়। আমি ফাইলটা 2 দিন আগেই কমপ্লিট করছিলাম, তবে আমার প্রজেক্ট কারাপ্ট হয়ে গেছিল, যেহেতু আবার এডিট করলাম। আর তোমরা আমার ফ্রেন্ডকে অবশ্যই ধন্যবাদ জানাবে, সে আমাকে হেল্প করছে, এই জন্য আমি আজকে এইটুকু দিতে পারলাম। আর এই টাইমটা আমি অনেক বিজি আছি, যেই কারণে আমি রাত 12টার পরে এডিট করতে বসতেছি, সকালবেলা না ঘুমাই এডিট করছি। তো তোমাদেরকে কথা দেওয়ার পরও আমি কথা রাখতে পারিনি, তার জন্য তোমাদের কাছে মাফ চেয়ে নিলাম। আর কালকের পর্বটা আমি আজকে রাতে গিয়ে এডিট করব, এডিট করে কালকে আপ দিব, তাই তোমরা মাইন্ড করো না।